নমস্কার, কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফ আমাদের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং টেলিগ্রাম চ্যানেল 3 জায়গাতেই পেয়ে যাবেন, যাদের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এটা আমাদের কম্পিটিটিভ অ্যাফেয়ার্সের অ্যান্ড্রয়েড অ্যাপ, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। আজকের নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা গতকাল যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো আরেকবার রিভিশন দিয়ে নেব। গগনযান মিশনের জন্য কোকো স্কেলিং দ্বীপের মারফত সাহায্য করবে কোন দেশ? এটি করবে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে গগনযানকে ট্র্যাক করতে পারবে। সারাগারাহির যুদ্ধের 124তম বর্ষ উপলক্ষে কোন দেশে শিখ ওয়ার মেমোরিয়াল প্রতিষ্ঠিত হলো? এটি প্রতিষ্ঠিত হয়েছে ইউকেতে। মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স কতগুলি গ্রামে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা চালু করলো? এটি করেছে 36,000 গ্রামে। হিউম্যান রাইটস অ্যান্ড টেরোরিজম নামে কে বই রচনা করলেন? এটি করেছেন সুব্রমণিয়াম স্বামী। সম্প্রতি কোন সংস্থা 2021 সালের আফ্রিকান ফুড প্রাইজ জিতেছে? এটি জিতেছে ICRISAT। ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড 2021 কে পেলেন? এটি পেয়েছেন ভানুমতি ঘিওয়ালা। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য 2021 সালে স্বামী ব্রহ্মানন্দ পুরস্কার কে পেলেন? এটি পেয়েছেন আনন্দ কুমার। সম্প্রতি কে চেঞ্জ মেকার পুরস্কার জিতলেন? এটি জিতেছেন ডক্টর শগুন গুপ্তা। জাতীয় ইঞ্জিনিয়ার দিবস কবে পালন করা হয়? এটি পালন করা হয় 15ই সেপ্টেম্বর। কোন রাজ্য এক গ্রাম পঞ্চায়েত এক ডিজিপে সখী মিশন চালু করলো? এটি চালু করেছে জম্মু কাশ্মীর। আজকে 17ই সেপ্টেম্বর। এবার আমরা 17ই সেপ্টেম্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিছু বলার থাকলে অনুগ্রহ করে কমেন্টে আমাদের জানাবেন। তো চলুন আজকের নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা। ইনি কোন দেশের ক্রিকেটার? এর সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। এই যে চিত্রটি দেখেন, এটি লাসিথ মালিঙ্গার চিত্র। ইনি শ্রীলঙ্কার সর্বকালের শ্রেষ্ঠ যে ফাস্ট বোলার তাদের একজন। ইনি তো আগেই টেস্ট এবং টি-20 থেকে অবসর নিয়েছিলেন। সম্প্রতি তিনি তার আন্তর্জাতিক টি-20 ম্যাচটাও খেলে ফেললেন, শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ, যেটি তিনি খেললেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এছাড়া শ্রীলঙ্কা সম্প্রতি খবরে রয়েছে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা, যেটি এবছর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে, সেটি কিন্তু এবছর এই শ্রীলঙ্কাতে হওয়ার কথা ছিল। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সৌরশক্তি নিয়ে লাইন অফ ক্রেডিট স্বাক্ষর হয়েছে। এতে শ্রীলঙ্কার সৌরশক্তির জন্য লোন দেবে ভারত। সম্প্রতি খবরে থাকা শ্রীলঙ্কার ক্রিকেটার সনাথ জয়াসুন্দ্রা, এনাকে 7 বছরের জন্য ব্যান করে দিয়েছে আইসিসি। বিশ্বের বৃহত্তম নীলা পাথর, যাকে স্যাফায়ার ক্লাস্টার স্টার বলা হয়, এটি শ্রীলঙ্কাতে পাওয়া গেছে এবং যার নাম দেওয়া হয়েছে সেরেনেডিপিটি স্যাফায়ার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটার ইসুরু উদানা এবং সম্প্রতি শ্রীলঙ্কা ফুড এমার্জেন্সি ঘোষণা করল। শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনপুরা করতে কারেন্সি রুপি। প্রাইম মিনিস্টার মহিন্দা রাজাপক্ষ, প্রেসিডেন্ট গোটেবায়া রাজাপক্ষ। দীর্ঘতম নদী হচ্ছে মাহেলিগঙ্গে, উচ্চতম শৃঙ্গ হচ্ছে পিদুরু তালাগানা এবং এখানকার যে জাতীয় খেলা সেটি হচ্ছে ভলিবল। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম গলফ খেলোয়াড় হিসাবে দুবাইয়ের গোল্ডেন ভিসা কে পেয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে জিভ মিলখা সিং। এই যে চিত্রটি দেখছেন, এটি জিভ মিলখা সিং এর চিত্র, যিনি বিখ্যাত ভারতের দৌড়বিদ, প্রাক্তন দৌড়বিদ, যিনি সম্প্রতি মারা গেছেন, মিলখা সিং, তারই পুত্র, এবং এনাকে 10 বছরের গোল্ডেন ভিসা প্রদান করা হলো। এই যে গোল্ডেন ভিসা জিনিসটা কি, এটি দুবাই, অর্থাৎ দুবাই বলতে ইউএই এটি প্রদান করছে সারা পৃথিবীর বিভিন্ন যারা ট্যালেন্টেড ব্যক্তি, সেটা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বা আদার্স ট্যালেন্টেড ব্যক্তি যারা, বা বিখ্যাত ব্যক্তি, তাদের সবাইকে এই ভিসা প্রদান করছে। এবং এই ভিসা প্রদান করলে, এই এত দীর্ঘদিনের ভিসা, এর ফলে যেটা হবে যে তাদেরকে যে কোনো সময় তারা ইউএইতে যেতে পারবে এই টেনিয়রের মধ্যে, আলাদা করে আর কোনো পারমিশন লাগবে না। এটা তারা করছে, অর্থাৎ ইউএই করছে, তার কারণ হচ্ছে ইউএই চাইছে আরো বেশি পরিমাণে তাদের দেশে যেন ভালো ব্রেন যেটা সেটা আসুক। মানে বলতে পারেন ভারত বা এই জাতীয় দেশগুলোর থেকে ব্রেন ড্রেন ঘটানোর চেষ্টা এক প্রকার করছে ইউএই। তার একটা বড় কারণ হচ্ছে এই যে ইউএইর মতো দেশ যারা গালফ কান্ট্রি, তারা মূলত অর্থনীতির জন্য সম্পূর্ণভাবেই নির্ভরশীল হয়ে রয়েছে তেলের ওপর। কিন্তু এই তেল একদিন না একদিন শেষ হবেই, তো তেলের ওপর সম্পূর্ণ নির্ভর করে থাকা সম্ভব নয়। এবং ইউএই এটা কিন্তু এই দেশগুলো, এই গালফ কান্ট্রিগুলোর মধ্যে প্রথম বুঝেছে এবং তার জন্যই ইউএই এই ধরনের উদ্যোগ নিয়েছে। ইউএই এই যারা ভারত থেকে যায়, ইভেন ব্যবসা করতেও যায়, তাদেরকেও ট্যাক্সে প্রচুর ছাড় দেয় ইউএই। ভারত বলে না, ইউএই এরকম বিভিন্ন রকম অফার রয়েছে যে বিদেশি কোম্পানিগুলো যদি তাদের দেশে গিয়ে ব্যবসা করে তাহলে সেখানে তাদের ট্যাক্সে ভীষণ রকম ছাড়।
অনেক ক্ষেত্রে ট্যাক্স পুরোই মুকুব করে দেয়, যাতে আরও বেশি পরিমাণে বিদেশি কোম্পানিগুলো সেই দেশে গিয়ে ব্যবসা করে। এবং আপনারা জানেন নিশ্চয়ই সম্প্রতি ইউএই কিন্তু এই আরব কান্ট্রিগুলোর মধ্যে প্রথম যারা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রোভারও পাঠিয়েছে। তো এরই আরেকটি উদ্যোগ হচ্ছে এই গোল্ডেন ভিসা, যেটি জিম মিলখা সিংকে প্রদান করা হলো। এছাড়া সম্প্রতি ইউএই যে সমস্ত কারণে খবরে রয়েছে, মঙ্গলের কক্ষপথে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতের এয়ারক্রাফট, যার নাম হচ্ছে হোপ। নুরা আলমোত্রসি, ইনি এই ইউএই এবং ইউএই শুধু না আরব কান্ট্রিগুলোর মধ্যে প্রথম মহিলা মহাকাশচারী হতে চলেছেন। মোহাম্মদ আল খাজা, ইনি ইউএইর প্রথম রাষ্ট্রদূত হচ্ছেন ইসরায়েলে, এবং এই ইউএই কিন্তু ইসরায়েলের ফলে যেটা হচ্ছে অ্যাম্বাসি খুলেছে প্রথম গালফ কান্ট্রি হিসাবে। 2022 সালে চাঁদে রশিদ নামে রোভার পাঠানোর কথা ঘোষণা করেছে ইউএই। বরুণা নামে নৌসেনা মহড়া সাধারণত যেটি ভারত এবং ফ্রান্সের মধ্যে হয়ে থাকে, এবছর তাতে প্রথমবারের জন্য ইউএইও অংশগ্রহণ করলো। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 এটি ইউএইতেই অনুষ্ঠিত হলো। সংযুক্ত আরব আমিরাত এর আগে গোল্ডেন ভিসা দিয়েছে অভিনেতা সঞ্জয় দত্তকে। 2021 আইপিএলের বাকি ম্যাচ এগুলো ইউএইতেই হবে। 2021 সালের পুরুষ টি20 বিশ্বকাপ যেটি ভারতে হওয়ার কথা ছিল, সেটিও ইউএইতেই হবে। এই প্রথম আরব পারস্য উপসাগরীয় দেশগুলির মধ্যে ইউএই ইসরায়েলের দূতাবাস খুলেছে, এটা নিয়ে আগেই আলোচনা করলাম। বিশ্বের বৃহত্তম এবং উচ্চতম অবজারভেশন হুইল যেটি, এটিও কিন্তু তৈরি করলো ইউএই, এবং যার নাম হচ্ছে আইন দুবাই। ইউএই যার পুরো কথা ইউনাইটেড আরব এমিরেটস, এটি মোট 7টি এমিরেটস নিয়ে গঠিত। যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত, বা ভারতও অনেকগুলো রাজ্য নিয়ে, তেমন ইউএইর ক্ষেত্রে এমিরেটস বলা হয়ে থাকে। তো তাদের মধ্যে যেটা সব থেকে বড় এমিরেটস সেটি কিন্তু দুবাই, এবং রাজধানী হচ্ছে আবুধাবি। কারেন্সি দিরাম, পার্লামেন্টের নাম ফেডারেল ন্যাশনাল কাউন্সিল, এবং প্রেসিডেন্টের নাম খালিফা বিন জায়েদ আল নায়াব। পরের প্রশ্ন, কোন পাবলিক সেক্টর ব্যাংক রাজভাষা কীর্তি পুরস্কার পেল? এর সঠিক উত্তর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এরা দুজনাই এই পুরস্কার পেল। এই যে চিত্রটি দেখছেন, এটি হচ্ছে পুরস্কার প্রদানের সময়ের চিত্র, এবং এখানে এটা তো ভেঙ্কাইয়া নাইডুর চিত্র এমনি, কিন্তু এই পুরস্কারটি কিন্তু প্রদান করেছেন গৃহমন্ত্রী অমিত শাহ। এবং এই যে রাজভাষা কীর্তি পুরস্কার, এটি সেই সমস্ত পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলোকে দেওয়া হয় যারা হিন্দি ভাষাকে বেশি করে প্রমোট করে ইংলিশের বদলে। আমরা জানি আমাদের যে কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্ট, তার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুটো ইংলিশ এবং হিন্দি। তো সেন্ট্রাল গভর্নমেন্ট বহুদিন ধরেই চেষ্টা করছে হিন্দি ভাষাটাকেই গ্রহণ করার বেশি ইংলিশের থেকে, কারণ যেহেতু ইংলিশ একটি বিদেশি ভাষা সেই হিসাবে। তো তার জন্যই যারা বেশি প্রমোট করে তাদেরকে প্রতি বছর এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। তো এরা এদের সমস্ত সরকারি কাজে এই হিন্দি ভাষাকে প্রমোট করার জন্য এই পুরস্কার পেল, এবং এই নিয়ে টানা 4 বছর এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তারা কিন্তু কোনো না কোনো এরকম পুরস্কার পেল। এবং এই সাপেক্ষে আমরা একটু যদি পুরনো কিছু অ্যাওয়ার্ড রিভিশন দিয়ে নিই, আমরা গতকাল অনেক অ্যাওয়ার্ড রিভিশন দিয়েছিলাম। আজকে যেটা দেবো সেটা হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কার, যেটি এবছর প্রদান করা হয়েছে। এবং পদ্মবিভূষণ পুরস্কারের প্রত্যেকটা নামই খুব ইম্পর্টেন্ট হয়, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সেটা হচ্ছে এবছর যারা পেয়েছেন তাদের মধ্যে শিনজো আবে, যিনি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। এর বাইরে এসপি বালাসুব্রমণিয়াম, ইনি আর্টে পেয়েছেন, তামিলনাড়ুর বাসিন্দা ইনি। তারপর হচ্ছে ডক্টর বেল্লে মোনাপ্পা হেগড়ে, ইনি কর্ণাটকের বাসিন্দা, মেডিসিনে পেয়েছেন। তারপর পস্থুমাসলি পেয়েছেন নারিন্দার সিং কাপানি, ইনি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে পেয়েছেন, আমেরিকা নাগরিক অ্যাকচুয়ালি ইনি এখন। তারপর হচ্ছে মৌলানা ওয়াহুদ্দিন খান, ইনি স্পিরিচুয়ালিজমের জন্য পেয়েছেন। বিবি লাল, ইনি আর্কিওলজির জন্য পেয়েছেন, এবং সুদর্শন সাউ, ইনি আর্টের জন্য এবছর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। এর বাইরে এবছর মোট 102 জন পেয়েছেন পদ্মশ্রী সম্মান, এবং 10 জন পেয়েছে কিন্তু পদ্মভূষণ পুরস্কার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যার হেডকোয়ার্টার নতুন দিল্লিতে, এর সিইও হচ্ছে এস মল্লিকার্জুনা রাও, এবং এটি 1894 সালে তৈরি হয়েছিল পাকিস্তানের লাহোরে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাইতে, এটি তৈরি হয়েছিল 1919 সালের 11ই নভেম্বর, এবং এর যিনি সিইও তিনি হচ্ছেন রাজকিরণ রায়জি। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে নতুন শিক্ষণ পদ্ধতির জন্য ইউনেস্কো লিটারেসি পুরস্কার পেল কোন ভারতীয় সংস্থা? এর সঠিক উত্তর এনআইওএস, যার পুরো কথা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। যদিও ইউনেস্কো লিটারেসি পুরস্কার দেখছেন, এবং যাই পুরস্কারটির নাম হচ্ছে আসলে কিং সেজং লিটারেসি অ্যাওয়ার্ড, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ভারতের জন্যই প্রদান করা হয়ে থাকে। এবং যারা বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষায় কিছু করেন, বিভিন্ন অভিনব পদ্ধতি নিয়ে আসেন, যার থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা সহজে শিখতে পান, বিশেষ করে যারা চোখে দেখতে পান না, বা বলতে পারেন না, বা শুনতে পারেন না, তাদের জন্য। তো তাদেরকেই এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে, এবং এবছর এটি পেল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এছাড়া সম্প্রতি আর কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার যদি রিভাইজ দিয়ে নিই, কোরিয়া প্রজাতন্ত্রের সেনাবাহিনী কর্তৃক প্রদত্ত গার্ড অফ অনার পুরস্কার পেয়েছেন মনোজ মুকুন্দ নারাভানে। নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান পুরস্কার, এটি পেয়েছেন রবি গায়কোয়াড়। ওয়ার্ল্ড লিডারশিপ কংগ্রেস অ্যাওয়ার্ড, এটি পেয়েছেন প্রবীর কৃষ্ণা। আন্তর্জাতিক অ্যান্টি করাপশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পাচ্ছেন অঞ্চলী ভরদ্বাজ। এশিয়া মানি বেস্ট ব্যাংক অ্যাওয়ার্ড 2021, এটি হচ্ছে এইচডিএফসি।
এরপর নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান পুরস্কার, এটি আরেকজনও জিতেছেন, তিনি হচ্ছেন রুমানা সিনহা সেগাল। ইউনেস্কো ওয়ার্ল্ড ফ্রিডম প্রাইজ 2021, এটি জিতেছেন সাংবাদিক মারিয়া রেসা। আর্লেন প্যাচ গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড 2021, এটি জিতেছেন গীতা মিত্তাল। জাপানস অর্ডার অফ দ্য রাইজিং সান অনার, এটি জিতেছেন শ্যামলা গণেশ। 2020 সালের মিস ইউনিভার্স পুরস্কার পেয়েছেন অ্যান্ড্রে মিসা। ইউনেস্কো, যার পুরো কথা ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, খুব গুরুত্বপূর্ণ, ফুল ফর্মও জিজ্ঞেস করে। হেডকোয়ার্টার ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এর যিনি ডিরেক্টর জেনারেল তিনি হচ্ছেন আড্রে আজুলে, এবং এটি 16 নভেম্বর 1945 সালে প্রতিষ্ঠা হয়েছিল ইংল্যান্ডের যে রাজধানী লন্ডন সেখানে। পরের প্রশ্ন, টেলিকম সেক্টরের অটোমেটিক রুটে কত শতাংশ এফডিআই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার? এর সঠিক উত্তর 100%। এফডিআই, যার পুরো কথা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ এখন থেকে অটোমেটিক রুটে 100%ই বিদেশ থেকে ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসতে পারবে। এবং কেন্দ্র সরকার এই টেলিকম সেক্টর নিয়ে মোট 9টি সংশোধন এনেছে, কারণ আমরা জানি ভারতের টেলিকম সেক্টরের অবস্থা কিন্তু বেশ খারাপ। বিশেষ করে জিও বাদে যে বাকি অন্য কোম্পানিগুলো রয়েছে, বাকি তো রয়েছে দুটোই এখন, একটা হচ্ছে আইডিয়া ভোডাফোন এবং অপরটি রিলায়েন্স। এরা দুজনের অপরটি এয়ারটেল, মাফ করবেন, এদের দুজনের অবস্থাই যথেষ্ট খারাপ। তার মধ্যে এয়ারটেল যদিও বা একটু প্রফিটে চলছে, কিন্তু ভোডাফোন, যারা আইডিয়া ভোডাফোন, তাদের অবস্থা রিসেন্ট খুব খারাপ হয়ে গেছে এবং তাদের ব্যবসা উঠেও যেতে পারে, এমন হতে পারে। তার জন্যই এইগুলো আনা, যাতে আরও পরিমাণে বিদেশি বিনিয়োগ আসতে পারে, পুঁজি আরও বেশি আসে, যার থেকে টেলিকম ইন্ডাস্ট্রি সেটা আবার নতুন অক্সিজেন পায়। এছাড়া সম্প্রতি সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত কারণে খবরে রয়েছে, কোউইন গ্লোবাল কমপ্লেক্স, এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। মৎস্য চাষীদের জন্য ফিশ সেতু অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। ভারতীয় সেনার পেনশন ভোক্তাদের জন্য প্রতিরক্ষা মন্ত্রক স্পর্শ নামে একটি ওয়েব বেস সিস্টেম তৈরি করেছে। 2023-24 সালের মধ্যে পেট্রোলে 20% ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র সরকার। কৃষকদের সঠিক সময়ে তথ্য প্রদান করার জন্য কিষাণ সারথী ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। নদীকে জানো অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে ভারতের যিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি। ভারতের কেন্দ্রীয় সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য গরিমা গৃহ তৈরি করতে চলেছে। স্ট্রাকচার্ড অ্যাসেসমেন্ট ফর অ্যানালিসিস লার্নিং, এটি চালু করলেন নরেন্দ্র মোদী, যদিও এটি শিক্ষা মন্ত্রকের তরফ থেকেই চালু করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরুপি চালু করলেন, যেটি ডেভেলপ করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে 500 মিলিয়ন টন সোনার আকরিক মজুদ আছে। জেলের সমস্ত নথি কম্পিউটারাইজ করার জন্য ই প্রিজন প্রকল্প চালু করেছে। 2021 সালের স্বাধীনতা দিবস যে উদযাপন হলো, তার থিম হচ্ছে নেশন ফার্স্ট, অলওয়েজ দ্য ফার্স্ট। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ডিবেটে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী সভাপতিত্ব করলেন। 2021 সালে ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, এটি আয়োজন করছে ভারত। পার্টিশন হরর্স রিমেম্বার্স ডে হিসাবে এখন থেকে 14 আগস্টে পালন করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রথম ক্যাটেল জেনোমি চিপ, এর উদ্বোধন করলেন জিতেন্দ্র সিং। পরের প্রশ্ন, প্রজেক্ট উড়ান, এটি চালু করলো কোন আইআইটি? এর সঠিক উত্তর আইআইটি বোম্বে। এটা হচ্ছে ভাষা সংক্রান্ত যে সমস্যা সেটা মেটানোর জন্য, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যাতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার না থাকে। যারা সায়েন্স নিয়ে পড়ে মূলত তাদের এই সমস্যা তো সব থেকে বেশি হয়, যে এইচএসের পর গ্র্যাজুয়েশনে গিয়ে বাংলায় সায়েন্সের কন্টেন্ট প্রায় নেই বললেই চলে। তার জন্য সব ক্ষেত্রেই ইংলিশেই পড়তে হয়, বাংলা বলে না, সরি আমি বাঙালি বলে বাংলা বলে ফেলেছি। অ্যাকচুয়ালি ভারতীয় যে ল্যাঙ্গুয়েজগুলো, সেই সমস্ত ল্যাঙ্গুয়েজে সায়েন্সের কন্টেন্ট প্রায় নেই বললেই চলে, যেখানে সবই প্রায় ইংলিশে। এবং এটা একটা সমস্যা তো হয় না, বিশেষ করে যারা রিজিওনাল মিডিয়ামে পড়ে এসছেন, তাদের আরেকটা ভাষায়, সেই ভাষায় পুরো একটা কন্টেন্ট পড়তে হচ্ছে। এবং এটা তো রিসার্চ থেকে সবসময় দেখা গেছে যে মাতৃভাষায় শেখাতে যে কোনো স্টুডেন্ট তারা সব থেকে ভালো শিখতে পারে। তো এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারকে শেষ করার জন্য আর কি এই প্রজেক্ট উড়ান চালু করেছে আইআইটি বোম্বে। এতে যেটা হবে সেটা হচ্ছে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত যে সমস্ত পাঠ্য বইগুলো আছে, আপাতত শুধু ইঞ্জিনিয়ারিং বইতেই করা হচ্ছে, এবং এই ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত সমস্ত পাঠ্য বই, মানে টেক্সট বুক, এবং তাছাড়া ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বই, এই সমস্ত বইগুলোকেই রিজিওনাল ভাষায় অনুবাদ করা হবে। এবং এতে আইআইটি বোম্বে মূলত এর উদ্যোগেই এটি করা হচ্ছে। এছাড়া ভারতের বিভিন্ন আইআইটিগুলো যে সমস্ত কারণে খবরে রয়েছে, কোভিড-19 ভাইরাস চিহ্নিত করার জন্য কোভিড অ্যাপ বানিয়েছে আইআইটি খড়গপুর। আইআইটি রোপার অ্যাম্বিট্যাগ নামে একটি তাপমাত্রা মাপার যন্ত্র বানিয়েছে। আইআইটি রোপারই অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফেক ওয়াস্টার তৈরি করেছে। এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার টেকনোলজি ডেভেলপমেন্ট হাব, এটিও তৈরি হলো আইআইটি রোপারে। ভারতের প্রথম 3D প্রিন্টেড হাউস, এটি বানিয়েছে আইআইটি মাদ্রাজ। এই আইআইটি মাদ্রাজই ক্যান্সার কোষ শনাক্তকরণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যালগোরিদমিক যন্ত্র তৈরি করলো। অ্যামলেক্স নামে অক্সিজেন রেশনিং ডিভাইস, এটি তৈরি করেছে আইআইটি রোপার। কোভিহোম নামে করোনা টেস্টিং কিট, এটি বানিয়েছে আইআইটি হায়দ্রাবাদ। ভারতের সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হুইল চেয়ার ভেহিকেল, এটি বানালো আইআইটি মাদ্রাজ। বিশ্বের প্রথম গাছ ভিত্তিক এয়ার পিউরিফায়ার, এটি তৈরি করেছে আইআইটি রোপার। ই ওয়েস্ট ম্যানেজমেন্ট মডেল, এটি তৈরি করলো আইআইটি মাদ্রাজ। ভারতের প্রথম বায়োব্রিক বিল্ডিং, এটি তৈরি করেছে আইআইটি হায়দ্রাবাদ। ন্যাশনাল ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক র্যাঙ্কিং অনুযায়ী 2021 সালের যে শ্রেষ্ঠ আইআইটি ভারতের, সেটিও কিন্তু আইআইটি মাদ্রাজ। পরের প্রশ্ন, সম্প্রতি রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন নরেন্দ্র মোদী।
এটি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের আলিগড়ে এটি স্থাপিত হতে চলেছে, যার শিলান্যাস নরেন্দ্র মোদী করেছেন। এবং এই যে রাজা মহেন্দ্র প্রতাপ সিং, ইনি একধারে ছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, তার সঙ্গে শিক্ষাবিদ এবং একজন সমাজ সংস্কারক। এছাড়া উত্তরপ্রদেশ সম্প্রতি খবরে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক রুদ্রাক্ষ নামে একটি কোঅপারেশন এবং কনভেনশন কেন্দ্রের উদ্বোধন করেছে বারাণসীতে। ভারতের প্রথম পট ট্যাক্সি সার্ভিস এটি নয়দাতে চালু হলো। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেরিটেজ এটিও স্থাপন হতে চলেছে নয়ডাতে। ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট এটি উত্তরপ্রদেশে স্থাপন করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। উত্তরপ্রদেশের মথুরাতে এটি স্থাপন হবে। সম্প্রতি ইলেকট্রিক বাসের সফল ট্রায়াল সম্পন্ন করেছে উত্তরপ্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মাহোবা থেকে উজালা 2.0 সূচনা করেছেন। কাকরি কাণ্ডের নাম পরিবর্তন করে উত্তরপ্রদেশ এখন থেকে রাখলো কাকরি ট্রেন অ্যাকশন। অযোধ্যায় অনুষ্ঠিত রামায়ণ কনফারেন্সের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 2032 অলিম্পিক পর্যন্ত ভারতীয় কুস্তির সমস্ত দায়িত্ব নিয়েছে উত্তরপ্রদেশ। গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছে এই এলাহাবাদ হাইকোর্ট, এরা এই প্রস্তাব কেন্দ্রকে দিল। উত্তরপ্রদেশ অবস্থান যদি দেখেনি, এটি হচ্ছে উত্তরপ্রদেশের অবস্থান। রাজধানী হচ্ছে লখনৌ, এটি গোমতী নদীর তীরে অবস্থিত। লোকসভা সিট 80, রাজ্যসভা সিট 31। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গভর্নর আনন্দীবেন প্যাটেল। হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট। ন্যাশনাল পার্ক দুধোয়া। ড্যান্স ফার্ম নটাঙ্কি, রাসলীলা খায়াল, দাদরা, কাজরি এবং রামলীলা। ফেস্টিভ্যাল জন্মাষ্টমী, লাঠ মারোলি, গঙ্গা মহোৎসব এবং তাজ মহোৎসব। রামসার সাইট, সুর সরোবর লেক, আপার গঙ্গা রিভার, সরসাই নাওয়ারজেল, স্যান্ডি বার্ড স্যাংচুয়ারি, সমসপুর বার্ড স্যাংচুয়ারি, সমন বার্ড স্যাংচুয়ারি, পার্বতী আরগা বার্ড স্যাংচুয়ারি এবং নবাবগঞ্জ বার্ড স্যাংচুয়ারি। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আগ্রা ফোর্ট, তাজমহল এবং ফতেপুর সিক্রি। জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ ভারতের সব থেকে বড় রাজ্য এবং এর বাইরে উত্তরপ্রদেশ ভারতের মধ্যে সব থেকে বেশি আখ উৎপাদন করে, আলুও সব থেকে বেশি কিন্তু এই উৎপাদন করে কিন্তু এই উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন, 2021 সালের বিশ্ব বৌদ্ধ সম্মেলন এটি কোথায় অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর হচ্ছে বিহার। এইটি ভারতের প্রথমবারের জন্য হতে চলেছে এই বিশ্ব বৌদ্ধ সম্মেলন এবং এটি মিনিস্ট্রি অফ ট্যুরিজমের তরফ থেকে কিন্তু আয়োজন করা হচ্ছে। নালন্দা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, সেখানেই বিশ্ব বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া সম্প্রতি বিহার যে সমস্ত খবরের কারণে খবরে রয়েছে, প্রথম ভারতীয় রাজ্য হিসাবে নিজস্ব ইথানল প্রমোশন পলিসি এনেছে। 2টি গ্রিন টাউন থাকা ভারতের প্রথম রাজ্য হলো বিহার। এই 2টি গ্রিন টাউনের একটা হলো বৌদ্ধ গয়া এবং অপর যেটা সেটা হচ্ছে রাজগীর। প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে 50 কিলোমিটার পরিবহন দেবে বিহার। হিট কোভিড অ্যাপ্লিকেশন চালু করেছে বিহার। বাল্য সহায়তা যোজনা এটিও চালু করলো বিহার। সম্প্রতি বিহার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজগুলিতে মহিলা শিক্ষার্থীদের জন্য 33% বা 1.3% আসন সংরক্ষণ করে দিয়েছে। বিহার সরকারের বাল হৃদয় যোজনা চালু করলো, যাতে যে সমস্ত শিশুরা জন্মের পর তাদের যে হার্টের সমস্যা রয়েছে সেগুলো বিনামূল্যে চিকিৎসা করা যায়। মুখ্যমন্ত্রী উদ্যোগী যোজনা চালু করেছে। একটি ভালচার সংরক্ষণ বা শকুন সংরক্ষণের পরিকল্পনা করেছে ভারতের বন্যপ্রাণী বিভাগ বিহারের বাল্মীকি ন্যাশনাল পার্কে। পাটনাতে ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার স্থাপিত হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের বিহার তাদের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটিও স্থাপন করতে চলেছে। বিহার অবস্থান যদি দেখে নিই, এটি হচ্ছে বিহারের অবস্থান। বিহারের রাজধানী হচ্ছে পাটনা। লোকসভায় সিট 40, রাজ্যসভায় সিট 16। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, গভর্নর ফাগু চৌহান। হাইকোর্ট পাটনা হাইকোর্ট। ন্যাশনাল পার্ক বাল্মীকি ন্যাশনাল পার্ক। ডান্স ফর্ম ফাগুয়া, ঝুমরি, জাটজোতিন, ঝিঝিয়ান, ডুমকাজ, কাজরি এবং সোয়া। ফেস্টিভ্যাল ছট পূজা, পিতৃপক্ষ মেলা, রাজগীর মহোৎসব, বিহুলা ফেস্টিভ্যাল এবং হরিহর মেলা বা সোনপুর মেলা, যেটি ভারতের বৃহত্তম পশু মেলা। রামসার সাইট কানওয়ার লেক। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবোধি টেম্পল কমপ্লেক্স, যেটি বৌদ্ধগয়ায় অবস্থিত এবং আর্কিওলজিক্যাল সাইট অফ নালন্দা মহাবীরা, যেটি বিহারের নালন্দাতে অবস্থান করছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য ক্যারাভান পর্যটন নীতি গ্রহণ করেছে? এর সঠিক উত্তর হচ্ছে কেরালা। এই যে চিত্রটি দেখছেন, এটি হচ্ছে ক্যারাভানের চিত্র। যে ক্যারাভানগুলো হয় যার মধ্যে বাথরুমও থাকে, তার সাথে শোয়ার ব্যবস্থা রয়েছে এবং পর্যটকদের অল্প খরচে নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের সুবিধার জন্য এটি চালু করেছে কেরালা। এবং এতে দুরকম ক্যারাভান থাকবে। এক ধরনের ক্যারাভান যাতে দুজনারই থাকা খাওয়া শোয়ার ব্যবস্থা থাকবে এবং অপর ধরনের ক্যারাভান যাতে 4 জনের থাকা খাওয়ার সুবিধা ব্যবস্থা থাকবে। এছাড়া কেরালা সম্প্রতি খবরে রয়েছে মহিলাদের সুরক্ষার জন্য পিঙ্ক প্রোটেকশন প্রজেক্ট চালু করেছে। কেরালার যে পেরুমকুলাম গ্রাম, এটি ভারতের দ্বিতীয় এবং কেরালার প্রথম ভিলেজ অফ বুকসের তকমা পেল। এডুকেশন এম্পাওয়ারমেন্ট ফান্ড এটি চালু করেছে কেরালা। সফটওয়্যার ল্যাব চালু করছে IBM এই কেরালাতেই। ভারতের প্রথম জাতীয় হার্ট ফেলিওর বায়োব্যাংক এটি কেরালায় স্থাপন করলো SCTI MST। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজীবনম প্রজেক্ট চালু করেছে কেরালা। ভারতের প্রথম ড্রোন ফরেন্সিক ল্যাব এবং রিসার্চ সেন্টার এটিও তৈরি হচ্ছে কেরালাতে। কেরালার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ভারতের গোলকিপার হকি দলের PR শ্রীজেশ। মহিলা মাছ বিক্রেতাদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলো এই কেরালা। কেরালার অবস্থান হচ্ছে এটি। কেরালার রাজধানী হচ্ছে থিরুবনন্তপুরম।
1 নভেম্বর 1956 সালে তৎকালীন মাদ্রাজ অর্থাৎ বর্তমান তামিলনাড়ু এবং তৎকালীন মাইসোর অর্থাৎ বর্তমান কর্ণাটক এদের কিছু অংশ আলাদা হয় কেরালা রাজ্যের উৎপত্তি। লোকসভায় সিট 20, রাজ্যসভায় সিট 9। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, গভর্নর আরিফ মোহাম্মদ খান। হাইকোর্ট কেরালা হাইকোর্ট, যেটি কোচিতে অবস্থিত। ন্যাশনাল পার্ক এরাভিকুলাম, পেরিয়ার, সাইলেন্ট ভ্যালি, আনাইমুদি, মাঠিকেত্তাম এবং সোলাপম্বাদ। ডান্স ফর্ম থিয়ান, ওট্টানথুলাল, থিরুবাথিরাকালি এবং থেরিয়াট্টাম। ফেস্টিভ্যাল ত্রিশুরপুরাম, মাকারিভিলাক্কু, ওরাম, আট্টুকাল পোঙ্গালা, ভিসু এবং থিয়াম। রামসার সাইট, সাতস্টাম কোট্টালেক, ভেম্বানদ কোল ওয়েটল্যান্ড এবং অষ্টামুদি ওয়েটল্যান্ড। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজ্য হিসাবে কৃষিক্ষেত্রে সৌরবিদ্যুৎ চালিত পাম্প লাগাতে চলেছে কে? এর সঠিক উত্তর হচ্ছে হরিয়ানা। অ্যাকচুয়ালি লাগাতে চলেছে বলার থেকে এটা ভালো যে লাগানোকে প্রমোট করছে, অর্থাৎ হরিয়ানা সরকার করবে কি, এখন যদি কেউ এই সৌরবিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করে তাদেরকে 90% পর্যন্ত এতে ভর্তুকি দেবে, যাতে তারা আরও বেশি পরিমাণে এটি ব্যবহার করে। এটা খুব ভালো একটি উদ্যোগ। এছাড়া হরিয়ানা সম্প্রতি খবরে রয়েছে বিখ্যাত অ্যাথলিট মিলখা সিং, যিনি সম্প্রতি মারা গেছেন, তার নামে প্যারাগ্লাইডিং ক্লাব খোলার কথা ঘোষণা করেছে। 2021-এর যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এটি করোনার কারণে 2022-এই হরিয়ানাতে অনুষ্ঠিত হবে। পুরাতত্ত্ববিদরা গুহা চিত্র আবিষ্কার করেছে হরিয়ানাতে, যেগুলো সব মধ্যপ্রস্তর যুগে। দেশের প্রথম গ্রেইন এটিএম, এটিও খুলেছে হরিয়ানা। 1 ব্লক 1 প্রোডাক্ট স্কিম, এটিও চালু করলেন হরিয়ানা। কেন্দ্রীয় সরকার হরিয়ানা রাজ্যে কালচারাল সেন্টার স্থাপন করতে চলেছে। সংস্কৃত ভাষায় বিভিন্ন পুরস্কার জয়ী পণ্ডিতদের বিনামূল্যে বাস পরিষেবা দেবে হরিয়ানা। 2024 সালের মধ্যে বেকারত্ব দূরীকরণের জন্য হার্ড হিট স্টোর ক্যাম্পেইন চালু করেছে হরিয়ানা। হিসার এয়ারপোর্টের নাম মহারাজা অগ্রসেনার নামে রাখা হয়েছে। গোরখধান্দা এই শব্দটি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে হরিয়ানা সরকার। এবং ভারতের উচ্চতম এয়ার পিউরিফায়ার এটি চণ্ডীগড়ে স্থাপন করা হলো। হরিয়ানা অবস্থান এটি, রাজধানী চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার 1 নভেম্বর 1966 সালে পাঞ্জাবের থেকে আলাদা হয়ে উৎপত্তি। লোকসভায় সিট 10, রাজ্যসভায় সিট 5। গভর্নর বন্দরু দত্তাত্রেয়া। হাইকোর্ট পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। ন্যাশনাল পার্ক হচ্ছে সুলতানপুর এবং কালেসার। ডান্স ফর্ম ঝুমার, গুগ্গা, গিদ্দা, সাম্মি, কিকলি, জাগো, লুড্ডি এবং তেয়া। ফেস্টিভ্যাল পিঞ্জর হেরিটেজ, সুরজকুন্ড ইন্টারন্যাশনাল ক্লাব, গুগ্গা নাওমি এবং কার্তিক ফেয়ার। রামসার সাইট বন্দিবাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এছাড়া সুলতানপুর ন্যাশনাল পার্ক। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চণ্ডীগড়ের দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লেক ওরবাসিয়া। পরের প্রশ্ন, সম্প্রতি পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল কে হলেন? এর সঠিক উত্তর সৌমেন্দ্রনাথ মুখার্জি। এই যে চিত্রটি দেখছেন, সৌমেন্দ্রনাথ মুখার্জির চিত্র, যিনি কি গোপাল মুখার্জি নামে বেশি পরিচিত এবং ইনি কিশোর দত্তের স্থানে এলেন। অ্যাডভোকেট জেনারেল যিনি হন, তিনি সেই রাজ্যের, অর্থাৎ যে রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল হবেন, সেই রাজ্য থেকে সেই রাজ্যকে কোর্টের সমস্ত কেসে, সারা ভারতে যত কেস হচ্ছে কোর্টে, সেই সমস্ত কেসেই কিন্তু তিনি গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে। এবং এই যে সৌমেন্দ্রনাথ মুখার্জি, ইনি বিজেপির প্রাক্তন মন্ত্রী সত্যব্রত মুখার্জি তার পুত্র। এছাড়া সম্প্রতি পশ্চিমবঙ্গ খবরে রয়েছে পশ্চিমবঙ্গকে 9,162 কোটি টাকা আর্থিক সহায়তা করল ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের ইউনাইটেড কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হয়েছে হরিকৃষ্ণ ত্রিপাঠী এবং মুখ্যমন্ত্রীর চিফ অ্যাডভাইজার হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম চালু করেছে। ইজ অফ ডুইং বিজনেসের জন্য 4টি স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ। কলকাতা শহরে তাদের প্রথম সিএনজি বাস পরিষেবা চালু হলো। এটা অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার সার্ভিস। 130তম ডুরান্ট কাপ, এটি কলকাতা অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গের মালদা থেকে সম্প্রতি প্রেসিডেন্ট পুরস্কার পেয়েছেন শিক্ষক হরিস্বামী দাস। পশ্চিমবঙ্গ অবস্থান হচ্ছে এটি, রাজধানী হচ্ছে কলকাতা। লোকসভা সিট 42, রাজ্যসভা সিট 16। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, গভর্নর জগদীপ ধনকর। হাইকোর্ট কলকাতা হাইকোর্ট। ন্যাশনাল পার্ক সুন্দরবন, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা, বক্সা, গরুমারা, জলদাপাড়া। ডান্স ফর্ম বাউল, গম্ভীরা, ধুনুচি, ঝুমের এবং ডোমনি। রামসার সাইট সুন্দরবন ওয়েটল্যান্ড এবং ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন ন্যাশনাল পার্ক, এর বাইরে শেয়ার্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সেটিও আছে, তার সঙ্গে কালকা সিমলা রেলওয়ে এবং ওয়েস্টার্ন ঘাট রেলওয়ে একত্রে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পশ্চিমবঙ্গ সম্পর্কে যে কমপ্লিট স্ট্র্যাটেজিকে, এটা যদি আপনারা পড়তে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে কমপ্লিট ওয়েস্ট বেঙ্গল স্ট্র্যাটেজিকে নিয়ে, আপনারা সেটা চাইলে দেখতে পারেন, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন কোম্পানি নতুন সিইও হিসাবে নিযুক্ত হলেন জিম ল্যানজনে? এর সঠিক উত্তর হচ্ছে ইয়াহু। সম্প্রতি অ্যাপেলো গ্রুপ এরা ইয়াহুকে কিনে নিয়েছেন এবং এই যে জিম ল্যানজনে, ইনি এর আগে টিন্ডারের সিইও ছিলেন এবং এই ইয়াহুর যিনি সিইও ছিলেন তিনি হচ্ছেন গুরু গরাপ্পান। এবং অ্যাপেলো গ্রুপ এই ইয়াহুকে কিনে নেওয়ার পর এই গুরু গরাপ্পানকে অ্যাপেলোতে শিফট করিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাপেলোর সিইও হয়ে গেছেন তিনি। এবং তারপরেই এই টিন্ডার থেকে জিম ল্যানজনেকে নিয়ে এলেন, এই ইয়াহুর সিইও বানালো ইয়াহু। এটি 1994 সালে তৈরি হয়েছিল। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে এবং এর যারা ফাউন্ডার তারা হচ্ছে জেরি ইয়াং এবং ডেভিড ফিলো। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন
অথরাইজেশন সেন্টারের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর পবন গোয়েঙ্কা। এই যে চিত্রটি দেখছেন এটি হচ্ছে পবন গোয়েঙ্কার চিত্র। ইনি এর আগে মাহিন্দ্রা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কিন্তু কাজ করেছেন। এই সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট আমরা যদি আরেকবার রিভাইজ দিয়ে নিই, তাহলে ইন্ডিয়ান জুলজিক্যাল সার্ভের প্রথম মহিলা ডিরেক্টর ধীরতি ব্যানার্জি, এলআইসি ম্যানেজিং ডিরেক্টর মিনি ইপে, জিও মিয়ামি ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপারসন প্রিয়াঙ্কা চোপড়া, বার্কের সিইও নকুল চোপড়া, টোকিও প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক টেক চাঁদ, আইসিআইসিআই ব্যাংকের সিইও সন্দীপ বক্সি, ভারত আর্ট মুভার্স লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অমিত ব্যানার্জি, প্রথম ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অনারারি মেম্বার দর্জি ওয়াংচুক, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যান হচ্ছেন জেবি মহাপাত্র, রাজ্যসভার নতুন সেক্রেটারি জেনারেল ডক্টর পরশুরাম পট্টবী কেশব, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের প্রথম মহিলা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ভারতিকা শুক্লা, এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের অ্যাসেম্বলি স্পিকার জিসি মুর্মু, এশিয়ান ফেডারেশন অফ অ্যাডভার্টাইজেশন অ্যাসোসিয়েশনের হল অফ ফেমে অন্তর্ভুক্ত হচ্ছেন রমেশ নারায়ণ, এক্সিম ব্যাংকের এমডি হচ্ছেন হার্ষা ভুবেন বাঙ্গারি, বিপিসিএল এর চেয়ারম্যান এবং এমডি হচ্ছেন অরুণ কুমার সিং, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজের চেয়ারম্যান হচ্ছে ইকবাল সিং লালপুরা এবং এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হয়েছেন রণধীর সিং। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কিছু বলার থাকলে অনুগ্রহ করে কমেন্টে সেটি জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।